রাত তখন ৩টা। আগুনের শিখায় জেগে ওঠে গাবতলীর মোল্লা বস্তি। কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। এতে পুড়েছে পাশেই থাকা কিছু বাসও। এর আঁচ থেকে বস্তিবাসী নিজেরা বাঁচতেও পুড়ে ছাই ঘর থেকে শুরু করে তৈজস আসবাব। পরে প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনের কারণ নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান চায় এনসিপি, গণপরিষদে দ্বিমত করছে বিএনপি। ভোটাধিকার বঞ্চিত প্রায় ১.৫ কোটি প্রবাসী, এবারের নির্বাচনে প্রক্সি ভোটিং এর চিন্তা। নর্থ সাউথে শিক্ষার্থী সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদলকে দুষছেন সার্জিস। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরও যা থাকছে: ছাত্র হেনস্থার আসামি ছাড়াতে থানায় তৌহিদি জনতা, প্রকাশ্যে ধূমপান বন্ধে বিক্ষোভ। তাপমাত্রার পারদ চড়বে ৭ মার্চের পর, রমজানের শেষ প্রান্তে উঠতে পারে ৪০ ডিগ্রিতে। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর ফলে ফ্যাসিবাদী শাসন কাঠামো চিরতরে বিলুপ্ত হবে বলে মনে করছে তারা। তবে দেশের প্রথম প্রজাতন্ত্রকে ব্যর্থ মনে না করায় গণপরিষদের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে দলটি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক গঠনের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরেই সেকেন্ড রিপাবলিক ইস্যুতে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। এনসিপি নেতাদের দাবি, ৭১ পরবর্তী যে সংবিধান তা কলঙ্কিত হয়েছে। প্রথম রিপাবলিকের হাতে গণহত্যার রক্তের দাগ, এবং সেটি আপনারা দেখবেন ৭২ থেকে ৭৫-এর রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা। তার পরবর্তী আমরা দেখেছি যে সামরিক শাসন জেঁকে বসা, এবং সংবিধানে কিন্তু লণ্ডভণ্ড হয়েছে, একাধিকবার সংশোধন হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে এবং একটি গোষ্ঠীকে, একটা পরিবারকে রাজনীতিতে পাকাপোক্ত করার জন্য আমরা কিন্তু দেখেছি যে এই সংবিধানটি কাজ করেছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা সংসদ প্রতিনিধি হবেন তাদের কাছে সংবিধান, নতুন সংবিধান প্রণয়নের জন্য ম্যান্ডেট থাকবে। এই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি সাংবিধানিক কাঠামো নির্মাণ করা যার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথেই হতে পারে। সামনে যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এইটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। তবে বিএনপি বলছে, বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই। এখন গণপরিষদের অস্তিত্বটা কোথায় বাংলাদেশে? বাংলাদেশে এখন এককেন্দ্রিক শাসন ক্ষমতা, জাতীয় সংসদ। আবিধানিক অর্থে যদি বলি, তো সেই ক্ষেত্রে গণপরিষদ হবে কি করে? গণপরিষদ হতে হলে তো ওইটাকে যদি আমরা স্মরণ করি ৭২-এর সদ্য স্বাধীন বাংলাদেশের, তাহলে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল, প্রাদেশিক পরিষদ, জাতীয় পরিষদ, দুটো মিলে হয়েছিল গণপরিষদ। স্বাধীনতার পরে ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশে গণপরিষদের প্রথম ও একমাত্র সভা অনুষ্ঠিত হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় ১.৫ কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত। তবে বিদেশে থেকেই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। প্রবাসীদের জন্য প্রক্সি পদ্ধতি চালুর চিন্তা করছে নির্বাচন কমিশন।
পরিবারের বিশ্বস্ত কেউ তার হয়ে পছন্দের প্রতীকে ভোট দেবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি। বর্তমানে ভোটার সংখ্যা 12,37,00,000। জুনে যুক্ত হবে আরও প্রায় 25 লাখ। প্রবাসী ভোটার রয়েছে প্রায় 1.5 কোটি। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও কেউ তা করেনি। প্রবাসীদের জন্য 3টি উপায় চিন্তা করছে নির্বাচন কমিশন। সেগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করার জন্য আমরা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করছি। যে আমাদের আইনে আবার প্রক্সির কোনো সিস্টেম নাই, আমাদের আরপিওতে নাই। আছে পোস্টাল ব্যালট, এটা আছে, কিন্তু অনলাইনেরটা ওইভাবে আসে নাকি। সংস্কার কমিশন আবার অনলাইনের জন্য কিছু সাজেশন দিয়েছে, ওনারা আবার টেকনিক্যাল কমিটি করে পাইলট করার কথা বলেছে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ইলেকশনে এটা যাওয়াটা একটু মুশকিল হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর চিন্তা কমিশনের। সর্বশেষ আমরা প্রক্সি নিয়ে চিন্তা করছি, ভাবছি যে এটা একটা অপশন হতে পারে বলে আমরা মনে করি। তো সেটা নিয়ে আমরা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি। আমরা শিগগিরই একটা টেকনিক্যাল ওয়ার্কশপের মতো করে আরও কিছু এক্সপার্ট লোকজনের পরামর্শ নিয়ে ওই ব্যাপারে একটা হয়তো সিদ্ধান্ত নিব। প্রক্সিটার তো বেসিক ধারণাটা হচ্ছে যে আমার একজনের পক্ষে আরেকজন অথরাইজ করে দিলে পাওয়ার অনুমতির মতো দেওয়া আর কি। পাওয়ার অনুমতি দিলে হয়তো ইন্ডিয়াতে সেই সিস্টেমটা ওয়ার্ক করতেছে ভালো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শর্ত মেনে আবেদন করলে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন বিবেচনা করবে ইসি। আমরা তো আইনের বাইরে যেতে পারবো না। আমরা আইনের মধ্যে যা যা শর্ত আছে সেটা নতুন দল যারাই করুক, তারা যদি এটা পূরণ করে আমাদের কাছে আবেদন করে, আমরা ডেফিনেটলি বিবেচনা করব এটা। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সিইসি। কোনো বিশেষ দলের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কোনো কাজ করছি না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সামনে যারাই ক্ষমতায় যাবে হাসিনা সহ আওয়ামী লীগের অন্য অপরাধীদের বিচারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন আমির খসরু। এ সময় তিনি দেশের অর্থনীতিতে বড় অবদানের তথ্য তুলে ধরে জাহাজ ভাঙা শিল্প বিকাশে অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন। পরে বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোনো বিষয় সমাধান সম্ভব হবে না। চলমান সংকট সমাধানে আবারও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ আর এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ফেসবুক পোস্টে একই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমও। বুধবার রাতের এই সংঘর্ষে আহতরা চিকিৎসা নিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে। নর্থ সাউথ শিক্ষার্থীদের অভিযোগ, রাত 10টার পর সার্জিস আলম সেখানে এলে শিক্ষার্থীদের ওপর চড়াও হন ছাত্রদলের 40 থেকে 50 জন কর্মী। এতে আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় ভাটারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই। বিষয়টি নিয়ে আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। নর্থ সাউথের লিগেসি যেহেতু আমি মেনটেন করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমি তাকে বলেছিলাম যে আপনারা ভাগ বিতর্ক হয়ে জড়ায়েন না। কালকে দুপুর 12টা বাজে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নাম্বার গেটে আমরা একটা প্রতিবাদ সমাবেশ ডেকেছি। তো আমাদের মধ্যে তৈরি হয়েছে প্রাইভেট পাবলিক, এটা ন্যারেটিভকে দাঁড় করানোর জন্যই আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্ব দানকারী, এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। আমি
প্রশ্ন রেখে গেলাম অন্তর্বর্তী সরকারের কাছে। আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে। সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো, যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই। সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল 150 পোলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে, এমনকি তারা অতি উগ্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্থার মামলায় গ্রেপ্তার ঢাবি কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবের মুক্তির দাবিতে রাতে শাহবাগ থানায় বিক্ষোভ করেছে তৌহিদি জনতা। এ ঘটনায় রাতভর থানায় ছিল কড়া নিরাপত্তা। বিক্ষোভকারীদের অভিযোগ, পোশাক নিয়ে মন্তব্য করায় যাকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধের চেয়েও তার বেশি সাজা হচ্ছে। একে ভুল বোঝাবুঝি বলেও দাবি করছেন তারা। এর আগে বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে পোশাক প্রশ্নে হেনস্থার শিকার হন বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করে তিনি। নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানায় করেন মামলা। ফেসবুক পোস্টে অর্ণবের ছবি থাকায় তাকে শনাক্তের পরপরই পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত ছাড়াই আজকে এই অর্ণব ভাইকে গ্রেফতার করে এই থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ বলছে হ্যাঁ আমরা তদন্ত করে দেখব। পুলিশ নিজেও বলছে যে হ্যাঁ এটা একটা খুব সিম্পল একটা ঘটনা, আমরা তদন্ত করে দেখব। এখন পুলিশ নিজে তদন্ত করে নাই, তার আগে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। এদিকে প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর লালমাটিয়ায়। বুধবার রাত 10টার দিকে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকাশ্যে ধূমপানে বিধিনিষেধ থাকলেও বেশিরভাগ সময় তা উপেক্ষিত হতে দেখা গেছে। আইনের প্রয়োগ না থাকায় এই প্রবণতা বাড়ছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া মাদক বন্ধে নজরদারি বাড়ানোর দাবিও তাদের। বলেন, শনিবার 2 নারীকে প্রকাশ্যে ধূমপানে বাধা দেওয়ার কারণেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক। রাজধানীর গুলশানে একটি বাসায় ছাত্র জনতার তল্লাশির নামে লুটপাটের মামলায় গ্রেপ্তার 3 আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করছে আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 4 মার্চ রাতে 14 থেকে 15 জন গুলশানের একটি বাসায় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা করে পুলিশ। অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারী লুকিয়ে আছে, এমন অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসায় ঢুকে পড়ে শতাধিক মানুষ। তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে তারা। তবে বাড়িটি তানভীর ইমামের নয়, তার সাবেক স্ত্রী। 25-26 বছর আগেই তানভীর ইমামের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরও লুটপাট চালানো হয়। সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়। আমরা আমাদের তথ্য মতো আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। আয়ের দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে ভাঙতেছে। লুটপাটের খবর পেয়ে রাত 12:30টার দিকে সেখানে যায় পুলিশ। রাত 1:30টার দিকে যায় সেনা সদস্যরাও। পরে বুধবার তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের মামলায় শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। এই ব্যাপারে আমাদের শক্ত অবস্থান রয়েছে, কেউ যেন কোনোভাবে আইন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। আর কেউ আইন নিজের হাতে তুলে নিলে সে ব্যাপারে আমরা কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উস্কানি দিয়েছে ওই বাসারই সাবেক কেয়ারটেকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী 1 আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের সেনপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 5 অগাস্ট সরকার পতনের পর পালিয়ে রংপুরের নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাট ভাড়া নেন আফতাব। গত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার, হামলা ও হত্যার চেষ্টার 3টি মামলা রয়েছে।
এদিকে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য MA মালিককে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে সাবেক 2 মার্কিন কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার খুবই জটিল। ট্রাইব্যুনালকে বাড়তি চাপ না দেওয়ার অনুরোধ জানান তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। আলাদা মেয়াদে ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। মানবতাবিরোধী অপরাধের বিচারের খোঁজ খবর নেন, আশ্বাস দেন জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারে সর্বোচ্চ সহায়তার। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় সাবেক পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে 15 জুলাই তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরাম সেদিন কেন হৃদয়কে গুলি করে হত্যা করে, এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে। ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তার ডেড বডিটা উদ্ধার হয়নি। তিনি আবারও জানান, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই দেয়ার সম্ভাবনার কথা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে তানভীর মোহাম্মদ তোকি হত্যার 12 বছর আজ। আলোচিত এই হত্যাকাণ্ডের 1 যুগ পার হলেও এখনও মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। সংস্থাটি বলছে 5 অগস্টের পর এই মামলায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। গত 2রা মার্চ হত্যা মামলাটির নথিপত্র 81 বারের মতো আদালতে উঠলেও অভিযোগপত্র জমা পড়েনি। তবে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে তোকির বাবার অভিযোগ, হত্যাকারীরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দিবে, কিন্তু যেন তেনভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। কারণ এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলেটার সাথে জড়িত। এই মামলায় আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 5 আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনও তদন্ত চলমান রয়েছে। তোকি হত্যা মামলা নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, মামলার অভিযোগপত্র কবে নাগাদ জমা দেওয়া হতে পারে সেই বিষয়ে কি কোনো ধারণা পেয়েছেন কিনা? আর এই মামলায় তো এখন পর্যন্ত সবশেষ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতেও অভিযান চলছে। এখন পর্যন্ত কতজন আসামি পলাতক রয়েছে? দেখুন, তোকির যে হত্যার নির্দেশদাতা এবং মূল তোকির যে অভিযুক্ত আজমির ওসমান, অয়ন ওসমান সহ ওসমান পরিবারের যেই হত্যাকারীরা আছে, বিশেষ করে তারা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তোকির পরিবার কিন্তু এই বিষয়টি গুরুতরভাবে অভিযোগ করে তিনি জানিয়েছেন যে চার্জশিট র্যাব যে তদন্ত করছে, যে চার্জশিট দেওয়া হবে সেটাতে যেন হত্যার নির্দেশদাতা শামীম ওসমান সহ এবং আজমিরি ওসমান এবং অয়ন ওসমান সহ যেসব হত্যাকারীরা আছে তাদের অন্তর্ভুক্ত করে সে চার্জশিট দাখিল করা হয়। এবং র্যাব যে বিষয়টি জানিয়েছে যে গত 5 আগস্টের পরেই কিন্তু যেই ধীরগতিতে ছিল এই হত্যা মামলার চার্জশিটটি, সেটা কিন্তু প্রায় তারা 6 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে এবং এখন পর্যন্ত কিন্তু এই হত্যার তদন্ত অভিযান, চার্জশিট দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান আছে।
র্যাব যেটা জানিয়েছে যে তাদের এই তদন্তের প্রক্রিয়ার কাজ দ্রুত তারা শেষ করে তারা চার্জশিট দাখিল করবেন। এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে যেই ত্বকীর আজ 12 বছরেও যেই হত্যার বিচার হয়নি, এটা ত্বকীর পরিবার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই হত্যাকাণ্ডের বিচার তারা আটকে রেখেছিল শেখ হাসিনার নির্দেশে, এবং পরবর্তীতে কিন্তু এই হত্যা মামলাটিতে যারা আসামি ছিল তাদের গ্রেপ্তার করার পর আদালতে শওকত সুলতান ভ্রমর সহ আরও বেশ কয়েকজন আদালতে 164 করে জবানবন্দি দেওয়ার পরও হত্যার স্বীকারোক্তি দিয়ে তাদেরকে কিন্তু নানা প্রক্রিয়ায় আদালত থেকে জামিনে মুক্ত করে তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এসব অভিযোগ ত্বকীর পরিবার কিন্তু করেছে, এবং তারা আসলে নারায়ণগঞ্জের সর্বমহল এবং ত্বকী হত্যার যেই বিচারের আন্দোলন এটা নারায়ণগঞ্জে চলমান আছে সর্বমহল থেকেই, এবং ত্বকীর পরিবার তারা আসলে চাইছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পর ত্বকী হত্যার মামলাটি তারা যেভাবে আবার গতিশীলতা ফিরে এসেছে, তারা চায় এই হত্যার দ্রুত বিচার করা হোক, এবং শুধু ত্বকী হত্যা না, সারা দেশে যত হত্যাকাণ্ড আছে সব হত্যাকাণ্ডগুলির বিচার করা হোক। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে ত্বকী হত্যা মামলার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। বগুড়ার পুলিশ লাইনের ভেতরে গোপন বন্দিশালা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে আটককৃতদের ক্রসফায়ারে হত্যা করা হতো, শরীর ঝলসে দেওয়া হতো গরম চা দিয়ে। মূলত কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হতো এই বন্দিশালায়। 2016 সালের জুন মাসের ঘটনা। বাবা আব্দুল বাসেদ মোল্লার সঙ্গে এশার নামাজ পড়ে ফিরছিলেন সবজি বিক্রেতা তুহিন মোল্লা। এ সময় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে নিয়ে যাওয়া হয় বগুড়াই ডিবি কার্যালয়ে। এর 2 সপ্তাহ পর তুহিনের গুলিবিদ্ধ মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পায় পরিবার। আমরা ছেলে ধরে নিলেন, কি দোষে কি কেস, তাই কাঁচামালি ব্যবসা করে আর আমার সাথে সংসারই করে, আপনি কি জন্য ধরলেন? তখন হচ্ছে যে আপনার ছেলে ধরিনি আমি। ধরেন আপনি আধা ঘন্টার মধ্যে নিয়ে এলেন, এখনই আপনার পেছে পেছে আমরা আসতেছি, আপনাকে সাদা পোশাক আপনি তো দেখলাম আপনার না, আপনার ছেলে আমরা চিনি না, দেখিও নি। সিআইডি জানিয়েছে ওই বছরের 9 জুন তুহিনকে গাইবান্ধা সিআইডির কাছে হস্তান্তর করে বগুড়া পুলিশ। দেখানো হয় সে গাইবান্ধার আল্লাহর দল নেতা ডেপটি হত্যা মামলার আসামি। তবে এজাহারে তুহিনের কোনো নাম ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তার কোনো সম্পৃক্ততা পায়নি সিআইডি। যে ডিপটি হত্যা মামলার সাথে জড়িত থাকার আমি সাক্ষ্য প্রমাণ পাইনি এবং ইজাহারে তার নাম ছিল না। পরবর্তীতে আমরা যখন আসামিটাকে হস্তান্তর করলাম, যেদিন নিয়ে গেছি সেই রাত্রে হস্তান্তর করলাম। নিয়ে যাওয়ার পরে ওই রাত্রে আমি খবর পেলাম যে আসামিটা গোবিন্দগঞ্জ এলাকায় ক্রস ফায়ারে মারা গেছে। তুহিন মোল্লার হত্যার বিচার চায় তার পরিবারের সদস্যরা। দরবার নাই, কোনো সালিশ নাই, ওই ভাই বইয়েরা আরো লোকজন কর পাবি। আর আমার ছেলে কিভাবে মারলো, আপনারা আমার এই বিচারটা আমার করে দেন। আমার ছেলে কৃষক মরে গেল, কৃষক মারলো, আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়া পুলিশ লাইনের অবৈধ বন্দিশালায় কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হয়। সুষ্ঠু একটা তদন্ত করে আমরা একটা বিচার চাই। আমরা অনেকদিন আকাঙ্ক্ষা করতেছিলাম যে সরকার বা যে মাধ্যমে হোক, আমরা তো ভয় পাচ্ছি, এখনো পাইতেছি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2015 সালে ওই বন্দিশালা তৈরি করা হয়। এখানে বগুড়ার দুপচাচিয়ার 1 জন ও গাইবান্ধার আরো 3 জন আটক ছিল। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আগুনে পড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির কয়েকশো ঘর। পুড়ে গেছে রোজিনা পরিবহনের বেশ কয়েকটি বাসও। পরে ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। বুধবার দিবাগত রাত 3টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। অনেক মানুষের বাড়ি ঘর ছিল এনে, তাও আপনার হাজার মানুষের বসবাস ছিল এই জায়গায়, একটা বাড়িও নাই। আমরা ভাই রুমের ভিতরে শুয়েছিলাম, দেখি হঠাৎ করে আগুনের আগুনের তাপ আসছে। তখন আমরা ঠিক পাইছি, তখন এসে দেখে এখানে আগুন, বিশাল আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছেন বেরিয়েছেন ঘর থেকে। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসীরা।
ফায়ার সার্ভিসে ডাকতে ডাকতে ফায়ার সার্ভিস টাইম মতো আসতে পারে নাই, ঠিক আছে। অনেক পরে এসে কোনো রকম সবকিছু কন্ট্রোল করতে করতে এদিকে বাস ধরে গেছে রোজিনা কোম্পানির। তারপরে কারেন্টও বন্ধ হয়ে গেছে, কিছু আর বেরো করতে পারি, চিকন গলি কেমনে কি বেরো করব। স্থানীয়রা জানান বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ গাড়ির যন্ত্রাংশের দোকান, পুড়ে গেছে সেখানকার মালামালও। বস্তি এলাকা তো 500 ঘর আছে, কেউ কোনো তিল পরিমাণে একটা কাপড় বাইর করতে পারে নাই, হঠাৎ আগুন ধরছে। পরে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। ফায়ার সার্ভিস বলছে কেবল মোল্লা বস্তি নয়, আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ম দুর্নীতি রোধ করে সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি DSR চালু করতে যাচ্ছে সরকার। সরকারি ভাতা বা আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক ব্যক্তিকে এজন্য আবেদন করতে হবে। পাইলটের প্রকল্প যাচাই বাছাই শেষে সারা দেশে চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীর হাতিরঝিলে দেখা মিলল হারুন হাওলাদার ও মনোয়ারা বেগম দম্পতির। কথায় কথায় জানা গেল নিম্ন আয়ের পরিবারে বয়স্ক সদস্য হলেও পান না সরকারি ভাতা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধাই। টাকা পয়সা পামু এমন কিছু না, বা চাল পামু সরকারি এমন কিছু নেই। আমার যদি দিই তো 2 পয়সা পাইলো তো একটু উপকার হইতো না, ডাক্তার দেখাইতে পারি না। এই সড়ক দ্বীপেই ভ্রাম্যমাণ দোকানি বেদানা বেগম অসুস্থ স্বামী নিয়ে সংসার চালাতে হিমশিম খেলেও টিসিবির কার্ড পর্যন্ত জোটেনি কপালে। মেলা টিয়া খরচ হইয়া যায় না, কিন্তু আর আবু শরীরটা বেশি একটা ভালো না, একদিন চালাইলে 4 দিন চালাইতে পারে না, এর লাগে এটা লইয়া বইছি। রাজধানীর বস্তিবাসী ও নিম্ন আয়ের এমন অনেকের ভাগ্যেই মেলেনি সরকারি সুবিধা পাওয়ার বিভিন্ন ধরনের কার্ড। অজানা কারণে বাতিল হয়েছে কারো কারো। টিসিবির কার্ড আমি পাইছি, আমাদের এখানে বেশি অংশ মানুষই পায় নাই। বিভিন্ন গবেষণা সংস্থার পর্যালোচনায় দেখা গেছে সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচির 40% সুবিধাভোগী অযোগ্য। এতে সুবিধা বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের অনেকে, বাড়ানো যাচ্ছে না ভাতার পরিমাণও। সেফটি নেট প্রোগ্রামের হাল আপনারা জানেন, আপনাদের গবেষণার মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে, মানুষের কাছে সঠিক মানুষের কাছে পৌঁছায় না। প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে সরকার ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি চালু করতে যাচ্ছে। এতে আবেদনকারীর আয়, সম্পদ, খরচ বিবেচনা করা হবে। এই প্রোগ্রামের সুবিধা পেতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে সেটার আলোকে মিলিয়ে দেখে তাদেরকে নির্বাচিত করা হবে। আর ডিজিটালাইজেশনের পাশাপাশি অন্যান্য কিন্তু উপকরণ আছে, যে যেমন তারা কত টাকা খরচ করছে, কোথায় খরচ করছে, এবং তাদেরকে যারা চিনেন কমিউনিটি লেভেলে তাদেরও কাছ থেকে হয়তো ইনফরমেশন নেওয়া হবে। সুতরাং এটা একটা সর্বাত্মক প্রক্রিয়া। চলতি অর্থবছর বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 140 কর্মসূচির জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করা হয় 1,36,000 কোটি টাকার বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে দিরাই ও সাল্লায় প্রকাশ্যে বৈধ ইজারার 8টি জলমহালের প্রায় 7 কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এতে সব হারিয়ে পথে বসেছে ইজারাদাররা। তাদের অভিযোগ, ঘোষণা দিয়ে উল্লাস করে মাছ লুট করেছে একদল মানুষ। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বুধবার ভোরে সুনামগঞ্জের দিরাইয়ের মেধা ও বেতরবিলে জাল, পলো, কুচা নিয়ে জড়ো হয় হাজারো মানুষ। বিলে নেমে লুটে নেয় উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমিতির নামে ইজারা নেয়া জলমহালের মাছ। ঠিক আগের দিন সাল্লা উপজেলার সতোয়া বিলের মাছও এভাবেই লুট করা হয়। স্থানীয়দের অভিযোগ, গেল এক সপ্তাহে এই 2 উপজেলার অন্তত 8টি বৈধ জলমহালের কয়েক কোটি টাকার মাছ লুট হয়েছে। কোটি কোটি টাকার মাছ মানুষের জোর হয়ে নিয়ে যাচ্ছে, ওদেরকে আটকানোর কোনো ব্যবস্থাই থাকে না। সাল্লা উপজেলায় একটি বিল লুট হয়েছে, যেটা আসলে দুঃখজনক, এটা কোনোভাবেই আমাদের কাম্য না। ইজারাদার ও মৎস্যজীবী সমবায় সমিতি অনেকটা অসহায়। মাছ রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছে তারা। এই কয়েকটা ইউনিয়নের লোকে দিনের বেলায় সকাল 6টা থেকে 7টায় লাইমিয়া এই বিলগুলা লুট করছে। আমরা বিল লাইমিয়া এরা প্রায় আমরা
90 লক্ষ থেকে 1 কোটি টাকার মাছেরা আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। পুলিশ জানিয়েছে মাছ লুটের বিষয়ে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। শাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। এসব ঘটনার নেপথ্যে কারা কাজ করছে তাদের খুঁজছে প্রশাসন। অভিযুক্ত হলে আইনের আওতায় আনতে দেরি করা হবে না বলছেন জেলা প্রশাসক। সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে করে না, কেউ কেউ এদেরকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। ওনারা যদি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রতি বছর 20 থেকে 50 লাখ টাকায় এসব জলমহাল ইজারা নেয় মৎস্যজীবী সমবায় সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান থেকে সরকারিভাবে কেনা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। কাশিম বন্দর থেকে আসা পাকিস্তানের পতাকাবাহী MV CB জাহাজটি বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের 1 নম্বর জেটিতে ভিড়ে। খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 50,000 টন আতপ চাল আমদানি হচ্ছে। প্রথম দফায় 26,250 টন চাল এসেছে, বাকি চালানো খুব শিগগিরই বন্দরে পৌঁছবে। ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে, তবে গত 1.5 দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম জাহাজ এটি। পাকিস্তান থেকে G2G তো আপনার আসলো ইয়াতে 26,250 এটা তিনটা 30 মিলিয়ন খাবার তো আমাদের স্যাম্পল হয়ে গেছে, আজকে থেকে শুরু হবে আর কি। রমজানে অতিথিদের জন্য মেডিটারিয়ান এবং আরবীয় খাবারের পসরা সাজিয়েছে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। বৈচিত্র্যময় এসব ইফতারের স্বাদ নিতে হাজির হচ্ছেন ভোজন রসিকরা। ইফতার করার পাশাপাশি আকর্ষণীয় নানা অফারও পাচ্ছেন অতিথিরা। রমজানের পুরোটা জুড়েই যেন বাহারি খাবারের মেলা বসে রাজধানী জুড়ে। সাধ্য অনুযায়ী এসব দেশীয় খাবারের স্বাদ নিতে মানুষ ভিড় করেন পছন্দের জায়গায়। পিছিয়ে নেই 5 তারকা হোটেলগুলো। বুফে মেনুতে দেশীয় পদ তো থাকছেই, আছে কন্টিনেন্টাল আইটেমও। পাশাপাশি রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বেশ কিছু জনপ্রিয় পদ এনেছে 5 তারা হোটেল রেনেসা ঢাকা। প্রতি সপ্তাহে থাকছে নতুন নতুন আরবীয় রেসিপি। সৌদি আরবের জনপ্রিয় খাবার খেপসা এবং মধ্যপ্রাচ্যের নানা দেশের মিষ্টি পদ থাকছে অতিথিদের জন্য। জিভে জল আনা এসব খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি অতিথিদের জন্য আছে নানা অফারও। বুফে মেনুতে প্রায় 300 পদ পাবেন অতিথিরা। ম্যাক্সিমাম অ্যারাবিক বুফের ফিউশনে নিয়ে গেছি আমরা, এবং আমাদের উইকলি বেসিস আমাদের মিডল ইস্টের যে ফ্লেভারগুলো আছে আমরা সবগুলো এখানে নিয়ে আসবো। আমাদের প্রতিদিন প্রায় আপনার 20টার উপরে অ্যারাবিক ডিশ আছে বুফেতে। অ্যারাবিয়ান থিমের আছে আমাদের ল্যাম্ব খাপসা, এরপরে আছে আমাদের নানান ধরনের অ্যারাবিয়ান ডেজার্ট লাইক কুনাফা, বাসবুসা, এই ধরনের ডেজার্টস। এছাড়াও আছে নানান ধরনের অ্যারাবিয়ান কুইজিন এখানে। পবিত্র এই মাস উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে 120টির বেশি ইফতারের আইটেমে থাকছে ঐতিহ্যবাহী মেডিটারিয়ান, কন্টিনেন্টাল ও আরব খাবার, যার মধ্যে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব উজি, মাটন কাচ্চি, বিভিন্ন স্বাদের টার্কিশ ও মধ্যপ্রাচ্যের কুনাফা, জেল মাহালাবার মতো ডেজার্ট। আয়োজনে মূল আকর্ষণ মরক্কান ল্যাম্ব উজির সঙ্গে মান্ডি রাইস, মরক্কান ল্যাম্ব তাজিন সহ বেশ কিছু আরবীয় ডিশ। আরবিক ফুড, ডেজার্ট, সালাদ এবং হট আইটেমও চিকেন থেকে শুরু করে অনেক কিছু আরবিক স্টাইল পাবেন। প্লাস এর সাথে সাথে আমরা নর্মাল যে আমাদের ইন্টারন্যাশনাল বা আমাদের লোকাল ফুড এটারও টাচ আমাদের বুফে পেয়ে যাবেন। নির্বাচিত কার্ডে ইফতার বুফেতে 7,777 টাকায় থাকছে বাই 1 গেট 2 থেকে 3 অফার, আর সেহরি বুফেতে বাই 1 গেট 1 অফার পাওয়া যাবে 4,500 টাকায়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান মাস বা মার্চের শেষ দিকে বইতে পারে 2টি তাপপ্রবাহ। সে সময় তাপমাত্রার পারদ উঠতে পারে 38 থেকে 40 ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, 7ই মার্চের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সাথে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পঞ্জিকা মতে ফেব্রুয়ারিতে শীত বিদায় নেয়, অথচ এবার গত মাসে খুব বেশি ঠান্ডা ছিল না। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় 77% কম, আর ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা ছিল 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি।
মার্চে শুরু হয় প্রাক বর্ষা মৌসুম। এ সময় সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে এবার মার্চে তাপমাত্রা বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে 1 থেকে 2টি মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে এবং এই মাসে আপনার 1 থেকে 2টি আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা অনেক সময় যেটা খেয়াল করি সেটা হচ্ছে মার্চের শেষের দিকে গিয়ে তাপমাত্রাটা বেশি পরিলক্ষিত হয়। এ মাসে 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে বলছেন আবহাওয়াবিদরা। শঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হবে। 19 মার্চ 20 মার্চ 2023 সালে এই সময় কিন্তু সারা দেশেই প্রায় 2 দিন কালবৈশাখী সহ ঝড়ো হওয়া এবং বৃষ্টি সহ বজ্র বৃষ্টি কিন্তু সংঘটিত হয়েছিল এবং ওই 2 দিন বেশ ভালোভাবেই বৃষ্টিপাত কিন্তু সারা দেশে ছিল। তো আমরা আশা করছি যে আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস সেখানেও কিন্তু আমরা বলেছি যে এই মাসে 2 থেকে 3 দিন বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও কালবৈশাখী সহ ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এটা শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের তৈরি করা আরসি উড়োজাহাজ উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয়ের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি জুলহাসের উড়োজাহাজ ওড়ানো দেখতে যমুনার তীরে ভিড় করে উৎসুক জনতা। তাতে সরকারের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জে যমুনা চরে নিজের তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে ওড়েন জুলহাস মোল্লা। নিজেই উড়োজাহাজটি প্রায় 50 ফুট উচ্চতায় উড়িয়েছেন জুলহাস। 4 বছর ধরে প্রায় 8 লাখ টাকা খরচ করে উড়োজাহাজটি তৈরি করেছেন জুলহাস। ব্যবহার করেছেন 7 হর্স পাওয়ারের পানির পাম্পের ইঞ্জিন। অবকাঠামো তৈরি করেছেন অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে। এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকে ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। 6 ভাই ও 2 বোনের মধ্যে পঞ্চম জুলহাস। 2014 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করলেও অর্থাভাবে আর পড়তে পারেননি। 4 বছরে কয়েকবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। ছেলে সাফল্যে খুশি বাবা। কোয়াস্টিবার ওই ফর্ম কিনে আইনে ওই প্লেন বানা রিমোট কন্ট্রোলটা ফেসবুকে ছাড়া তুলল। এগুলা 3 বছর ছাড়ার পরে তারপরে ও কইলে আমি নিজেই বানা চড়িয়ে চালামো। জুলহাসের উড়োজাহাজ উড়ানো দেখতে ভিড় করেন হাজারো মানুষ। জুলহাসকে সহযোগিতা করতে সরকারের প্রতি আবেদন জানান তারা। কন্টিনিউ এখানে ট্রাই করতেছিল কিছুদিন ধরে, আমরা দেখতেছিলাম। কালকে আমরা ফাইনালি দেখলাম সে প্লেনটা উড়াইলো। আমাদের খুবই ভালো লাগতেছে। কোনো উড়োজাহাজ তৈরি করে উপর দিকে উড়াই এবং নিজে ড্রাইভ করে আমি এ পর্যন্ত দেখি নাই। জুলহাসকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আইনের আওতায় থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। আমি নিজে এখানে এসেছি আর এতজন লোক আমি নিয়ে আসছি, আপনারা এটা থেকেই বুঝতে পারতেছেন যে আমার সহযোগিতার আগ্রহ থাকার কারণেই আমি এখানে এসেছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ তৈরি করা সম্ভব বলে জানান জুলহাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া বিরোধীহীন সংবাদে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।